ডিএনএ, ক্রোমোজোম, জিন, এই বিষয়ে প্রত্যেকেরই জানার একটা কৌতূহল থাকে। আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার জীবনের প্রবাহমানত্বে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এটি ক্লাস 10-এর চ্যাপ্টার হতে গেলেও এই বিষয়টি সবাই জানতে পারে। তো আমাদের আলোচনার বিষয়বস্তু যেহেতু ক্রোমোজোম এবং জিন ও ডিএনএ, তাই শুরু করা যাক এর প্রধান উৎপত্তি স্থল বা ফ্যাক্টরি থেকে, যাকে আমরা নিউক্লিয়াস নামে চিনি। এই নিউক্লিয়াস কিন্তু এই ক্রোমাটিন সূত্র বা ডিএনএ বা ক্রোমোজোম বা পরোক্ষভাবে আরএনএ, এই যাবতীয় জেনেটিক ম্যাটেরিয়ালের কারখানা। এইখানেই কিন্তু এরা উৎপত্তি লাভ করে এবং এখান থেকেই শরীরের বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো বাবা মার কাছ থেকে আমরা এবং আমাদের কাছ থেকে আমাদের পরবর্তী প্রজন্ম পাবে, সেই ইনফরমেশন গুলো এই নিউক্লিয়াসের মধ্যে থাকা যে ক্রোমাটিন সূত্র তার মধ্যেই রয়েছে। তো এই নিউক্লিয়াসের ক্রোমাটিন সূত্রগুলো কখন ক্রোমোজোমে পরিণত হয়? যখন তারা কোষ বিভাজনে অংশগ্রহণ করে। তার আগে পর্যন্ত কিন্তু ক্রোমাটিন সূত্র ক্রোমোজোমে পরিণত হয় না। আমরা প্রত্যেকেই বলে থাকি নিউক্লিয়াসের ক্রোমোজোম আছে, নিউক্লিয়াসের ক্রোমোজোম আছে, কিন্তু প্রকৃতপক্ষে নিউক্লিয়াসে ক্রোমাটিন সূত্র রয়েছে। ক্রোমোজোম তো আছেই, কিন্তু ক্রোমাটিন সূত্র রয়েছে। নিউক্লিয়াসে ডাইরেক্টলি ক্রোমোজোম থাকে না, ক্রোমাটিন সূত্র থাকে। কেবলমাত্র কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিন সূত্রগুলো ক্রোমোজোমে পরিণত হয় এবং এই ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে জেনেটিক ইনফরমেশন। ক্রোমোজোমে পরিণত হতে গেলেই কিন্তু সবকটা জিন অ্যাক্টিভ হয় না। তো এই বিষয়গুলো নিয়ে আমি ডিটেলসে পরে আলোচনা করব, কিন্তু আগে আমরা জানি আমাদের ভিত, অর্থাৎ কিভাবে নিউক্লিয়াস থেকে এই ক্রোমাটিন সূত্রগুলো ক্রোমোজোমে পরিণত হচ্ছে এবং ক্রোমোজোমের গঠন, এই সমস্ত বিষয়বস্তুর উপরে আগে আলোচনা করে নিই। তারপরে এর সম্বন্ধে বিস্তারিতভাবে আমরা ধীরে ধীরে জানব। তো প্রথমেই আমরা বলি নিউক্লিয়াস সম্বন্ধে। এই নিউক্লিয়াস এর মধ্যে যে ক্রোমাটিন সূত্র থাকে, সেই সূত্রকে যখন আমরা মাইক্রোস্কোপে দেখি তখন কিন্তু তাকে ভালোভাবে দেখতে পাওয়া যায় না। তাকে দেখার জন্য বাইরে থেকে কিছু কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে রং করতে হয়। এদেরকে বলা হয় থেকে স্টেন। এই স্টেন প্রয়োগের পরে এই ক্রোমাটিন সূত্রগুলো মূলত দুরকম ঘনত্বের দেখায়। যারা বেশি মোটা দেখায় তাদেরকে বলা হয় থেকে হেটারোক্রোমাটিন, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ডিপ হলুদ যেগুলো হয়ে আছে সেগুলো। আর যে অংশটা পাতলা অংশ তাকে বলা হয় থেকে ইউক্রোমাটিন, যেটা পাতলা, যেটা বেশি ডিপ না, সেই অঞ্চলটা। হেটারোক্রোমাটিনের নাম হেটারোক্রোমাটিন কেন? পিছনের কারণ, যখন স্টেন করা হয়, স্টেন করার পরে আবার সেই স্টেনকে অ্যালকোহলের সাহায্যে ধুয়ে দেওয়া হয়, আবার নতুন করে স্টেন করা হয়। দেখা গেছে মোটা অংশগুলো একবার স্টেন নেওয়ার পরে আর স্টেন নেয় না, তারা নতুন স্টেনকে হেড করে। তাই এই অঞ্চলকে হেটারোক্রোমাটিন বলা হয়ে থাকে। কিন্তু পাতলা অংশগুলো নতুন নতুন কালার নিতেই থাকে, তাই একে বলা হয় থাকে ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিন অঞ্চলে ডিএনএর মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে একক স্থানে। ইউক্রোমাটিনে একক স্থানে ডিএনএর মাত্রা কম, কিন্তু পুরো ক্রোমোজোম ভিত্তিতে যদি বলি তাহলে হেটারোক্রোমাটিনে পুরো ক্রোমোজোমের ভিত্তিতে ডিএনএ থেকে কম, আর ইউক্রোমাটিনে পুরো ক্রোমোজোম ভিত্তিতে ডিএনএ থেকে হেটারোক্রোমাটিনের তুলনায় অনেক বেশি। এখন আমরা আলোচনা করব এই ক্রোমাটিন সূত্র থেকে কিভাবে ক্রোমোজোম তৈরি হয়। ক্রোমোজোম তৈরি হওয়ার জন্য লাগে এক ধরনের বিশেষ প্রোটিন, একে বলা থেকে হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন এবং ডিএনএ এর সমন্বয়ে তৈরি হয়ে থাকে ক্রোমোজোম। ক্রোমাটিন সূত্রের মধ্যে মোটামুটিভাবে 40% মতন থাকে ডিএনএ আর 60% মতন থাকে হিস্টোন প্রোটিন। তো এই ক্রোমোজোমের যে হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিন মূলত দুরকম হয়ে থাকে। একটা হচ্ছে কোর হিস্টোন প্রোটিন
এই কোর হিস্টোন প্রোটিন মূলত হয়ে থাকে 4 রকম: H2A, H2B, H3 এবং H4। এরা দুটো দুটো করে থাকে, তাই এরা হিস্টোন অক্টামার তৈরি করে। আর লিঙ্কার হিস্টোন এটা হলো H1। ক্রমাগত যে ডিএনএ গুলো আমাদের নিউক্লিয়াসের মধ্যে থাকে, সেই ডিএনএ হিস্টোন প্রোটিনগুলোকে জড়িয়ে ধরতে শুরু করে। একটা ডিএনএর মোটামুটি 2 NM এর একটি ডিএনএ হিস্টোনকে ক্রমাগত জড়িয়ে ধরে। 1.3 বার প্যাঁচ খেয়ে এরা হিস্টোনকে জড়িয়ে ধরে এবং সেই অবস্থায় এর যে লেন্থ হয় তা হলো 11 NM এবং ক্রমাগত হিস্টোনকে জড়িয়ে ধরতে ধরতে এরা কাছাকাছি আসে, স্পিন্ডেল ফর্ম করে ও ঘনীভূত হয় এবং এই অবস্থায় এর যে লেন্থ দাঁড়ায় তা হচ্ছে 30 NM এবং ক্রমাগত এটা গুটাতে গুটাতে আরো স্পিন্ডেলাইজেশন হয় এবং সেই অবস্থায় এটি হয় 300 NM, আরো ঘনীভূত হয়, আরো কাছাকাছি আসে এবং সেই অবস্থায় এটি হয় 700 NM এর এবং তারপরে এটি একটি এক্স এর মতন গঠন নেয়, যেটি হয় 1400 NM এর। এরপরে কিন্তু আর এটি গুটাতে পারে না। যদি তোমরা নিজেরাও দেখো তাহলে যে কোনো জিনিস ভাঁজ হওয়ার একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, এরপরে তারা ভাঁজও হতে পারে না। যদি একটা কাগজকে তোমরা নাও এবং সেটা যদি ভাঁজ করো, একদম মাঝ বরাবর যদি ভাঁজ করে কিরিকিরি করে ফ্যানের মতন না, কিন্তু একদম মাঝ বরাবর সমান সমান যদি ভাঁজ করো, তাহলে দেখতে পাবে তুমি সব থেকে বেশি সেটাকে 8 বার ভাঁজ করতে পারবে। 9 নাম্বার বার তাকে ভাঁজ করা যাবে না, কোনো মেশিন দিয়েও করা সম্ভব না, সে যত বড় কাগজ হোক। ঠিক তেমনই ডিএনএ প্যাঁচ খেতে খেতে এটা সব থেকে বেশি 1400 NM পর্যন্ত যেতে পারে, তারপরে আর এটা ভাঁজ হতে পারে না। তো এই অবস্থাতে এই ক্রোমোজোমের যে আমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি তাকে বলা হয় থেকে ডায়াড। ডায়াড প্রকৃতির ক্রোমোজোম। আমরা যখন ক্রোমোজোমের গঠন পড়বো, যেটা পাশে আমি এঁকে রেখেছি, সেটা কিন্তু ডায়াড প্রকৃতির নয়, সেটাকে বলা থেকে মোনাড প্রকৃতির ক্রোমোজোম। তার গঠন আমরা এখানে আলোচনা করব। তো ক্রোমোজোম ক্রমাগত হিস্টোনের সাহায্যে বাইন্ডিং হতে 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 এরকম আকার ধারণ করে, ডায়াড ক্রোমোজোমের আকার ধারণ করে। এর মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার দেখতে পাওয়া যায় এবং দুদিকে দুটো আর্ম চলে গেছে, যাকে আমরা টেলোমিয়ার বলছি। তো যদি আমরা দেখি যে এই ক্রোমোজোম এর মধ্যে সব থেকে বেশি কি আছে, হিস্টোন প্রোটিন। যত বেশি হিস্টোন তত বাইন্ডেশন টাইট। তাই বলা হয় যে হিস্টোন থাকে 60% আর এর মধ্যে ডিএনএ থাকে 40%। আমরা হিস্টোন জানলাম কয় রকম হিস্টোন হয়: H2A, H2B, H3, H4 এবং H1 হচ্ছে লিঙ্কার। এরা মিলে হিস্টোন অক্টামার গঠন করে। অক্টা কথা মানে 8, তাহলে 8টা হিস্টোন এখানে থাকছে। H2A 2টা, H2B 2টা, H3 2টা, H4 2টা। আর লিঙ্কার যেহেতু এদেরকে বাইন্ডিং করে রেখেছে, তাই অক্টামারের এটা লিঙ্কার হিসেবে ধরে নেওয়া হয়। তো এখানে হিস্টোন অক্টামার কিন্তু এই যে 4টা হিস্টোন আছে তাদের দুটো দুটো করে মিলে অক্টামার ধরা হচ্ছে এবং তারা ডিএনএ কে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে 1.3 বার, সংখ্যাটা মনে রাখতে হবে, 1.3 বার এরা প্যাঁচ খেয়ে খেয়ে ক্রমাগত ঘনীভূত হতে হতে একটা স্পিন্ডেল ফর্মেশন নিয়েছে
যেখান থেকে এরা ডায়ার প্রকৃতির তৈরি করেছে একটা ক্রোমোজোম। এইরকম করে মানুষের শরীরে টোটাল 46টা ক্রোমোজোম গঠিত হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব যে একটি ক্রোমোজোম কেমন দেখতে হয়। ক্রোমোজোমের যদি গঠন দেখি আমরা, তাহলে ক্রোমোজোমকে যেমন আমি এঁকেছি ঠিক এই ভিত্তিতে আমি আলোচনা করছি। দেখতে এরকম ধরনের হয়। একটা আর্ম যেটা বাইরের দিকে বেরিয়ে আছে, এই আর্মগুলো এগুলোকে টেলোমিয়ার বলা হয়ে থাকে। এই ক্রোমোজোমের মধ্যে বেশ কিছু খাঁজ দেখতে পাওয়া যায়, যাকে বলা হয়ে থাকে মুখ্য খাঁজ, গৌণ খাঁজ, এরকম বিভিন্ন নামে ডাকা হয়। তো সেকেন্ডারি কনস্ট্রাকশন, প্রাইমারি কনস্ট্রাকশন, এই যে বিভিন্ন নাম দেওয়া হয়, এখানে কারণ হচ্ছে যেইখানে সাধারণত সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের মধ্যে যে সেন্ট্রোমিয়ার, সেই সেন্ট্রোমিয়ার যেখানে থাকে সেই জায়গাটা হচ্ছে প্রাথমিক খাঁজ বা প্রধান খাঁজ বা মুখ্য খাঁজ। আর যেখানে সেন্ট্রোমিয়ার থাকে না সেই জায়গাগুলো হচ্ছে গৌণ খাঁজ। সেটা ক্রোমোজোমে যতগুলোই খাঁজ থাক না কেন, যদি সেইখানে সেন্ট্রোমিয়ার না থাকে তাহলে সেই জায়গাটাকে আমরা সবসময় বলবো গৌণ খাঁজ। আর যদি সেন্ট্রোমিয়ার থাকে তাহলে সেটা বলবো মুখ্য খাঁজ। সেন্ট্রোমিয়ার যদি একটা হয় তাহলে একটাই মুখ্য খাঁজ আছে। সেন্ট্রোমিয়ার দুটো হতে পারে, দুটো মুখ্য খাঁজ আছে। সেন্ট্রোমিয়ার তিনটা হতে পারে, তিনটা মুখ্য খাঁজ আছে। সেন্ট্রোমিয়ার একাধিক হতে পারে, একাধিক মুখ্য খাঁজ আছে। এই মুখ্য খাঁজ ও গৌণ খাঁজের পরে আমরা জানবো হচ্ছে ক্রোমোজোমের একদম বাইরে একটা আবরণী বা ঘেরা অঞ্চল দেখতে পাচ্ছি, একে বলা থাকে পেলিকাল। একটা বিশেষ বিষয় বলে রাখি যে এই পেলিকাল কিন্তু দেখা যায় কেবলমাত্র যৌগিক মাইক্রোস্কোপের নিচে। কেননা যৌগিক মাইক্রোস্কোপ অর্থাৎ আমরা যে সমস্ত মাইক্রোস্কোপ আমাদের ল্যাবে বা স্কুলে ব্যবহার করে থাকি সেই মাইক্রোস্কোপ, সেই মাইক্রোস্কোপে যখন কিছু দেখা হয় তখন সেখানে জল দেওয়া হয় এবং জলের একটা ঘেরা অঞ্চল থাকে। দেখবে যদি তুমি চা, কফি, হরলিক্স, কমপ্লেন এগুলো তরলের মধ্যে কোনো সময় চামচ বা অন্য কোনো জিনিস ডোবাও, তার চারিপাশে ঘেরা অঞ্চল তৈরি হয়। এখানে ক্রোমোজোমের যে সূত্রাকার অংশ রয়েছে তার চারিপাশে ঘেরা অঞ্চলটা হচ্ছে পেলিকল। কিন্তু যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ এটা দেখা হয় না, তখন এই পেলিকলকে আর দেখতে পাওয়া যায় না। পিছনের কারণ, ইলেকট্রন মাইক্রোস্কোপে যখন এটা দেখা হয় তখন প্রথম কাজ হচ্ছে একে জল মুক্ত করতে হবে। এক অণুও যাতে এখানে জল না থাকে, থাকলেই যখনই এখানে ইলেকট্রন গান পড়বে ক্রোমোজোম জ্বলে যাবে। তাই জল মুক্ত করার সঙ্গে সঙ্গে ন্যাচারালি এই জলের ঘেরা অঞ্চলটা আর দেখতে পাওয়া যাবে না। তো তখন আমরা পেলিক্যালকেও আর দেখতে পাবো না। ইলেকট্রন মাইক্রোস্কোপে কিভাবে দেখা হয় না হয় এই বিষয় নিয়ে আমি একটা আলোচনা করবো আলাদা করে। তো এখন জেনে রাখো, ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে পেলিক্যাল দেখতে পাওয়া যায় না, কিন্তু যৌগিক মাইক্রোস্কোপের নিচে পেলিক্যাল দেখতে পাওয়া যায়। যখন পেলিক্যাল দেখতে পাওয়া যাচ্ছে তখন এখানে ম্যাট্রিক্স অঞ্চল রয়েছে। ম্যাট্রিক্স অঞ্চল মানে ধাত্র প্রকৃতির অঞ্চল, অর্থাৎ থকথকে তরলের মতন একটা অঞ্চল রয়েছে। এবং এর ভিতরের দিকে কিছু স্পিন্ডেল ফরমেশন দেখতে পাওয়া যাচ্ছে এবং তন্তুর মতন অংশ চলে গেছে, যাকে আমরা বলছি ক্রোমোনিমাটা। এই ক্রোমোনিমাটা অঞ্চলটা হচ্ছে এই পেঁচিয়ে পেঁচিয়ে তন্তুর মতন যে অংশ চলে গেছে সেই অঞ্চলটা। এবং ক্রোমোনিমাটার মধ্যে যে এই ছোট ছোট প্যাঁচগুলো দেখতে পাচ্ছি তাকে বলছি ক্রোমাটিড। এখানে একটা বিশেষ অঞ্চল রয়েছে, একে বলছি নর বা নিউক্লিয়র অর্গানাইজার। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে নিউক্লিয়াসের ভেতরে যে এইখানে নিউক্লিওলাস রয়েছে, সেই নিউক্লিওলাস যদি ক্রোমোজোমের কোনো অংশে দেখতে পাওয়া যায় তখন সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হয়ে যায়। তখন তাকে নিউক্লিয়র অর্গানাইজার বলা হয়ে থাকে। এর কাজ কি এই নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব। এরপরে যেইখানে নিউক্লিয়র অর্গানাইজার থাকবে তার ঠিক নিচেই থাকবে হচ্ছে একটা স্যাটেলাইট অঞ্চল। যে কোনো ক্রোমোজোমে কিন্তু স্যাটেলাইট দেখতে পাওয়া যায় না। যাদের যাদের ক্ষেত্রে নর দেখতে পাওয়া যায়, নিউক্লিয়র অর্গানাইজার রয়েছে, তাদের ক্ষেত্রে স্যাটেলাইট দেখতে পাওয়া যাবে। মানুষের ক্ষেত্রে কোন কোন ক্রোমোজোমের মধ্যে স্যাটেলাইট দেখতে পাওয়া যায়? 13 নম্বর ক্রোমোজোমে দেখতে পাওয়া যায়, 14 নম্বর ক্রোমোজোমে দেখতে পাওয়া যায়, 15 নম্বর ক্রোমোজোমে দেখতে পাওয়া যায়, 21-এ দেখতে পাওয়া যায় এবং 22 নম্বর ক্রোমোজোমে এই স্যাটেলাইট দেখতে পাওয়া যায় বলে এই ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়ে থাকে। যদি এবার কথা আসে যে ক্রোমোজোম
এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক কি? তাহলে ক্রোমোজোম এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক হচ্ছে ক্রোমোজোম থেকে ক্রোমাটিন তন্তু, থেকে ডিএনএ, থেকে জিন। এটাই হচ্ছে এদের মধ্যে আন্তঃসম্পর্ক। দেখো আমি উপরে লিখেছি ইন্টার রিলেশনশিপ এবং ক্রোমোজোম, ডিএনএ অ্যান্ড জিন। অর্থাৎ জিনগুলো ডিএনএ গঠনে সাহায্য করে, ডিএনএ থেকে ক্রোমাটিন তন্তু তৈরি হয় এবং ক্রোমাটিন তন্তুই ক্রোমোজোমে পরিণত হয় হিস্টোন প্রোটিনকে বেষ্টন করে। এইভাবেই ক্রোমোজোম গঠিত হয়। নেক্সট ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে আরো জানবো।